বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে পঞ্চম পর্ব, সামন্তবাদ। ইংরেজি ফিউডালিজম শব্দটির বাংলা অনুবাদ সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র। ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ফিউডালিস থেকে। সামন্ততন্ত্র মূলত একটি সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন নয়, বরঞ্চ স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে। প্রাচীনকালের দাস ভিত্তিক অর্থনীতি ও বর্তমানকালের পুঁজিবাদী অর্থনীতির মধ্যকার অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে সামন্ততান্ত্রিক অর্থনীতি। সমস্ত ভূ সম্পত্তির মালিক হচ্ছেন রাজা। এই সত্যটি মেনে নিয়েই সামন্ত প্রথার কাঠামো দাঁড়িয়েছে। রাজা তার জমির সিংহভাগ অধীনস্থ বড় সামন্তের হাতে তুলে দিতেন। তাদের উপাধি ছিল ডিউক, কাউন্ট, আর্ল প্রমুখ। তারা আবার বিতরণ করতেন তাদের অধীনস্থ ভূস্বামীদের কাছে। এভাবে জমি যেত সাধারণ কৃষকদের কাছে। তাদেরকে বলা হতো বেসাল। অনেকটা আমাদের দেশের ব্রিটিশ প্রবর্তিত জমিদারি প্রথার মতো। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে কৃষক তার উৎপাদিত ফসলের সিংহভাগ তুলে দিত তার ভূস্বামীর কাছে। রাজার কাছে চলে যেত কৃষকের উপার্জিত শ্রমের ফসলের মূল্য। কৃষকের কোনো স্বাধীনতা ছিল না। ভূস্বামীর ইচ্ছায় অনিচ্ছায় সে ফসল ফলাতো। আসলে রোম সাম্রাজ্যের পতনের পর শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাবে এই সামন্ত প্রথা গড়ে ওঠে। ইতালি যেহেতু ছিল রোম সাম্রাজ্যের কেন্দ্রস্থল, তাই ইতালিতেই সামন্ত প্রথার সূচনা সবচেয়ে আগে হয়েছিল বলে ধরে নেওয়া হয়। যদিও ব্যাপারটা তর্ক সাপেক্ষ, কারণ চীনে আরও আগে থেকে সামন্ত প্রথা ছিল। পোপতন্ত্র। পোপতন্ত্রকে আমরা এক কথায় খ্রিস্টীয় মোল্লাতন্ত্র নামে অভিহিত করতে পারি। 476 সালে রোমান সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টান জগতে চার্চ একটি সংগঠিত শক্তিতে পরিণত হতে থাকে। এর প্রধান কারণ হচ্ছে আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের উপস্থিতি। প্রথম দিকে খ্রিস্টান ধর্ম সরল ও আড়ম্বরহীন ছিল, কিন্তু ক্রমে তা জটিল ও আড়ম্বরপূর্ণ হয়ে ধর্মানুষ্ঠান, উপাসনা ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের উপস্থিতি ঘটায়। ইউরোপের প্রতি গ্রামে গ্রামে চার্চ গড়ে ওঠে। কালক্রমে রোমের ভ্যাটিকান চার্চ খ্রিস্ট ধর্মের প্রধান উপাসনার কেন্দ্র হয়ে পড়ে। কনস্টান্টিনোপলের পতন ও রেনেসা। রাশেদ আজকে সোহানকে জিজ্ঞেস করল, দেখো সোহান, ইউরোপের অনেক গল্প তো শুনলাম, প্রাচীন রোম সাম্রাজ্যের উত্থান ও পতন, রোমানদের অধীনে থাকা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি কিংবা স্পেন। তারপর তো রোম সাম্রাজ্যের পতন হয়ে গেল 476 সালে। আসলো মধ্যযুগ, যাজকতন্ত্র, সামন্তবাদ, এসব নিয়ে ইউরোপ তার অন্ধকার যুগেই ছিল। আমি এখন আধুনিক ইউরোপের গল্প শুনতে চাই। কখন রেনেসা আসলো, কখন ইউরোপ ধর্মকে রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরিয়ে সেকুলার হওয়া শুরু করলো, এগুলো এখন বলো। কারণ আমি যতদূর জানি ইউরোপীয়রাই জাতি, রাষ্ট্র, সংবিধান, রাষ্ট্রের 3 বিভাগ এসবের প্রচলন করেছে। আধুনিকতার স্থপতি তো তারাই। সোহান এবার বলতে লাগলো, আসলে এবারও আমাকে রোমান সাম্রাজ্যের ইতিহাস টানতে হবে। তুমি তো জানোই রোম সাম্রাজ্য দুটি ভাবে বিভক্ত ছিল, পশ্চিম রোম সাম্রাজ্য আর পূর্ব রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় 476 সালে, কিন্তু পূর্ব রোম সাম্রাজ্য, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমান তুরস্কের ইস্তাম্বুল, এটা টিকে ছিল 1453 সাল পর্যন্ত। এই সাম্রাজ্যের আরেক নাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য। পূর্ব রোম সাম্রাজ্যের ভাষা ছিল গ্রিক। গ্রিক জ্ঞান বিজ্ঞানের একটা চর্চা অল্প করে হলেও বাইজেন্টাইন সাম্রাজ্য হতো। এদিকে তুরস্কে ওসমানিয়া সালতানাত ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে আমাদের দেশে সুলতান সুলেমান নামে যে সিরিয়ালগুলো দেখানো হয়, সেই ওসমানিয়া সাম্রাজ্যের সুলতানরা তুরস্ক সহ পুরো পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অবধি তাদের প্রভাব বিস্তার করে। এদিকে তাদের ঘরের কাছেই যে রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ টিম টিম করে জ্বলছিল, সেটাকে তারা আর সইবে কেন? এই রোমান সাম্রাজ্য ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল ওসমানীয় সুলতানরা। অবশেষে আসলো সেই মাহেন্দ্র খন। সুলতান মোহাম্মদ চতুর্দিক থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য অবরোধ করে ফেলেন। 1453 সালে রোম সাম্রাজ্যের পূর্ব অংশ তথা বাইজেন্টাইন সাম্রাজ্য তুর্কিদের আক্রমণে ধ্বংস হয়ে যায়।
রাশেদ জিজ্ঞেস করল, বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে আধুনিক ইউরোপের সম্পর্ক কী? সোহান বলতে লাগলো, এটাই তো আধুনিক ইউরোপের মূল কাহিনী। মনে রেখো, ইউরোপের ইতিহাসে 476 থেকে 1453 সাল পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলে আখ্যায়িত করা হয়। এই সময়টাতে পুরো পৃথিবীতেই মুসলমানদের দাপট ছিল অপ্রতিদ্বন্দ্বী। আমেরিকা তখনও আবিষ্কৃত হয়নি। বিশাল চীন ও রাশিয়া বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বলতে গেলে ঘুমিয়ে আছে। বাকি পৃথিবীর সবাই মুসলমানদের সমীহ করত। আসলে মুসলমানদের সেরা একটা সময়ও ছিল বটে তখন। বাগদাদের আব্বাসীয় খলিফাদের আমলে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করত। গ্রিক জ্ঞান বিজ্ঞানের বইগুলো মুসলমানরাই অনুবাদ করেছে। ইউরোপের স্পেনে মুসলিমরা গড়ে তুলেছিল এক মহান আলোকোজ্জ্বল সভ্যতা। খ্রিস্টান ইউরোপ তখন মারামারি কাটাকাটিতে ব্যস্ত। কিন্তু আব্বাসীয় খলিফাদের পতনের পর থেকেই মুসলমানদের অধঃপতন শুরু। জ্ঞান বিজ্ঞানের বদলে গোলামি বাড়তে লাগলো, যেটা আজ পর্যন্ত বেড়েই চলেছে। এই বাংলাদেশও একবিংশ শতাব্দীতেও দেখো, বন্ড মুফতি কাজী ইব্রাহিম আর তারেক মনোয়ারের কত দাপট। সে যাই হোক, 1453 সালের রোমান সাম্রাজ্যের পতনের পর কিছু জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ইতালির ফ্লোরেন্সে আশ্রয় নিল। গ্রিসে যে সুমহান সভ্যতা গড়ে উঠেছিল, সে সভ্যতার আলোকে তারা আবার জ্ঞান চর্চা শুরু করলো। মনে রেখো, রেনেসাঁ বলতে সেটাকেই বোঝায়, নবজাগরণের সৃষ্টি, নতুন জ্ঞানের সৃষ্টি। ইতালির ফ্লোরেন্স থেকেই রেনেসাঁ শুরু। জ্ঞানভিত্তিক ইউরোপীয় সভ্যতার আঁতুড়ঘর হচ্ছে ইতালি। আজকে আমি ইউরোপকে তোলপাড় করা কয়েকটা ঘটনার কথা বলি, যে ঘটনাগুলির কারণে ইউরোপীয়রা সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। 1. কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার। 2. মার্টিন লুথার কিং এর জন্ম। 3. ছাপাখানার আবিষ্কার। 4. রেনেসাঁর আলোকে জ্ঞানভিত্তিক সমাজ গঠন। এই 4টা ঘটনায় আধুনিক সমাজের জন্ম দিয়েছে, যেটা করেছে একমাত্র ইউরোপিয়ানরাই, আর কারো কোনো অবদান নাই। আধুনিকতার সূচনা লগ্নে ইউরোপীয় জাতিসমূহ। প্রথমেই ইংল্যান্ড। রাশেদ বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করল, সোহান, আজকে রানী এলিজাবেথের গল্প শোনাব তোমার। ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়েও এলিজাবেথের কথা অনেকবার পড়েছি। তুমি এবার তোমার স্টাইলে আলোচনা করো, যাতে আমরা জানতে পারি। সোহান বলল, তবে তাই হোক। শোনো রাশেদ, পশ্চিমা বিশ্ব আজ যে কোনো প্রকার মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে, কিন্তু একসময় ফাঁসিতে ঝুলানো খুব মামুলি ব্যাপার ছিল ইউরোপে। ইউরোপের বিভিন্ন রাজবংশে তুচ্ছ কারণে ভিন্ন মতাবলম্বীকে ফাঁসি দেওয়া হতো। আজকেই তুমি এ ব্যাপারে জানতে পারবে। আগের আলোচনায় যেটা বলেছিলাম, এলিজাবেথের বাবার নাম ছিল অষ্টম হেনরি। তিনি অন্যতম প্রভাবশালী একজন সম্রাট ছিলেন। খ্রিস্ট ধর্মের 2 শাখা, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টের মধ্যকার বিরোধ ইউরোপ তথা পুরো বিশ্বের জন্য অত্যন্ত আলোচিত বিষয়। অষ্টম হেনরি পোপের অধীনতাকে অস্বীকার করে প্রোটেস্ট্যান্টকে ধর্মের অনুসারী হলেন। এ কাজ করতে গিয়ে তিনি ক্যাথলিক ধর্মের অনুসারী দেশ শক্তিধর স্পেন ও ফ্রান্সের শত্রু হলেন। যাই হোক, অষ্টম হেনরি মারা যাওয়ার পর তার উত্তরাধিকার নিয়ে মোটামুটি একটা ঝামেলাই হলো। তিনি বিয়ে করেছেন 5টি, সন্তান সন্ততি অনেক। পোপের সাথে ঝামেলা হওয়াতে খ্রিস্ট রীতিতে তিনি এলিজাবেথের মাকে বিয়েই করেননি। তাই রানী এলিজাবেথকে কেউ কেউ অষ্টম হেনরির জারজ সন্তান বলেও অভিহিত করে থাকেন। এলিজাবেথের জন্ম হয় 1533 সালে, আর অষ্টম হেনরি মারা যান 1547 সালে। এলিজাবেথের বয়স যখন 2 বছর 8 মাস, তখন তার মাকে শিরচ্ছেদ করেন স্বয়ং তার পিতা অষ্টম হেনরি। এলিজাবেথের আর কোনো ভাইবোন ছিল না। সিংহাসন নিয়ে ব্রিটিশ রাজ পরিবারের নোংরা খেলা। অষ্টম হেনরি মারা যাওয়ার পর উইল করে যান তারপরে সিংহাসনে বসবে যথাক্রমে তার ছেলে ষষ্ঠ এডওয়ার্ড, মেরি ও এলিজাবেথ। মাতৃহারা ও সহোদরবিহীন এলিজাবেথের শৈশব কাটে একাকী। তার মনের মধ্যে কঠোরতার মিশ্রণ এভাবেই তিনি আয়ত্ত করেন। ষষ্ঠ এডওয়ার্ড রাজা হওয়ার পর অল্পদিন পরেই তিনি যক্ষা রোগে ভুগে মারা যান। তবে তিনি মারা যাওয়ার সময় পিতার উইলকে অগ্রাহ্য করে মেরি ও এলিজাবেথের সিলসিলা বাদ দিয়ে সিংহাসনে বসান তার চাচাতো বোন লেডি জেন গ্রেকে। বিক্ষোভে ফুঁসে ওঠেন মেরি ও এলিজাবেথ। 9 দিনের রানী ছিলেন তিনি। মেরি তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন, কিন্তু মেরি বিয়ে করেন স্পেনের ক্যাথলিক সম্রাট ফিলিপকে। মেরি নিজেও ক্যাথলিক হয়ে পড়েন।
ইংল্যান্ডে শুরু হয় প্রোটেস্ট্যান্ট বিরোধীদের উপর দরপাকড়। ৩০০ লোককে পুড়িয়ে মারা হয়। এলিজাবেথ দেখলেন তার পিতার প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট মতবাদকে অপমান করছেন মেরি। তিনি মেরির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাকে উৎখাতের। টের পেয়ে যান মেরি। এলিজাবেথকে বন্দী করেন তিনি। কিন্তু মেরিও মারা যান রোগে ভোগে। কোনো সন্তান না থাকায় বাধ্য হয়ে তিনি এলিজাবেথকে উত্তরাধিকার মনোনীত করেন। রানী এলিজাবেথের সামনে বাধার বিন্দজাল। ১৫৫৮ সালে সিংহাসনে বসেন রানী এলিজাবেথ। তার সামনে পাহাড় সমান বোঝা। তার পূর্বসূরি রানী মেরির স্বামী স্পেনের রাজা ফিলিপ তাকে বিয়ের প্রস্তাব দেন। তার জন্য ইউরোপের সব রাজপুত্ররা বিয়ের প্রস্তাব পাঠান। রানী এলিজাবেথের সামনে অপশন ছিল তিনি কোনো রাজপুত্রকে বিয়ে করে তার রাজ্যের ক্ষমতা বাড়ানো, কিন্তু তিনি তা করেননি। তার বিয়ে নিয়ে তার দেশে সবাই উদ্বিগ্ন হয়ে পড়লে তিনি ঘোষণা করেন, আই এম ম্যারিড টু ইংল্যান্ড। ক্যাথলিক স্পেন ও ফ্রান্স তাকে ধ্বংস করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। তার চাচাতো বোন স্কটল্যান্ডের রানী মেরি তাকে সিংহাসচ্যুত করার জন্য প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ইংল্যান্ডের রাজকোষ ছিল শূন্য। এলিজাবেথ ধীরে ধীরে তার সব বাধা মোকাবেলা করেন। তার দেখানো সাহসের উপর ভিত্তি করে ইংল্যান্ডের লোকজনের মনোবল বৃদ্ধি পায়। পরাক্রমশালী স্প্যানিশ নৌবাহিনী জব রহার পরাংশবকে তার সমর বিশারদরা চুরমার করে ফেলে। চাচাতো বোন স্কটল্যান্ডের রানী মেরিকে তিনি শিরচ্ছেদ করেন। তার সময়ে জন্ম নেয় জগৎবিখ্যাত নৌ সেনাপতি ফ্রান্সিস ড্রেক। বিশ্বব্যাপী উপনিবেশ ছড়ানোর ক্ষেত্রে প্রস্তুতির সময় ছিল সেটা। তার আমলের সেরা মানুষ ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র। ইংল্যান্ডের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নবজাগরণের সূচনা হয়। তাই তার রাজত্বকালকে দ্য গোল্ডেন পিরিয়ড নামেও অভিহিত করা হয়। তিনি মারা যান ১৬০৩ সালে। প্রায় ৪০ বছর যাবৎ ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন রানী এলিজাবেথ। এলিজাবেথ পরবর্তী ইংল্যান্ড। আজকে আমরা ইংল্যান্ডের ইতিহাসের দিকে একটু নজর দিব। অনেক আগের একটা পর্বে রানী এলিজাবেথের মৃত্যুর সন ১৬০৩ সাল পর্যন্ত আমরা ইংল্যান্ডের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেখান থেকেই শুরু করব। বিশেষ করে ইংরেজি সাহিত্য বিষয়ক এমসিকিউ পরীক্ষার জন্য আলোচনাটা গুরুত্বপূর্ণ। রাশেদ, আমরা আগে আলাপ করেছিলাম রানী এলিজাবেথের আমলেই ইংল্যান্ড ইউরোপের একটা সমীহ জাগানো শক্তিতে পরিণত হয়। স্প্যানিশ নৌ শক্তিতে পরাজিত করে শুরু হয় ইংল্যান্ডের গর্জন পর্ব। রানী এলিজাবেথ ছিলেন চিরকুমার। সে যাই হোক, ১৬০৩ সালে এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ড আবার দুর্বল হয়ে পড়ে। ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের পূর্ব পর্যন্ত ইংল্যান্ডের ইতিহাস শুধু বিশৃঙ্খলা আর অরাজকতার ইতিহাস। ইংল্যান্ডের এই দৈন্য দশায় মজা পেত তার প্রতিবেশীরা। এলিজাবেথের পর ক্ষমতায় বসেন রাজা জেমস। ১৬০৩ সাল থেকে ১৬২৫ সাল পর্যন্ত সময়টা ইংরেজি সাহিত্যের ইতিহাসে রাজা জেমসের নামের প্রথম অক্ষর অনুযায়ী জ্যাকোবিয়ান পিরিয়ড নামে পরিচিত। রাজা জেমস ছিলেন স্বেচ্ছাচারী। তিনি তার ক্ষমতাকে ঈশ্বর প্রদত্ত বলে মনে করতেন। জনসমর্থনের দ্বার দাঁড়তেন না তিনি। স্বৈরাচারী রাজার যাবতীয় গুণাবলী তার মধ্যে ছিল। ঐতিহাসিকরা রাজা জেমসকে কাপুরুষ ও অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। রাজা জেমসের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার পুত্র প্রথম চার্লস। তিনি ছিলেন বাবার চেয়ে এক কাঠি সরেস। পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে তিনি নিরঙ্কুশ রাজতন্ত্র কায়েম করতে চাইলেন। ১৬৪২ সাল থেকে এই যুদ্ধ শুরু হয়। ইতিহাসে ইংলিশ গৃহযুদ্ধ নামে পরিচিত। পার্লামেন্টের বিরুদ্ধে সৈন্যবাহিনী নামান রাজা চার্লস। পার্লামেন্টের পক্ষে যুদ্ধের নেতৃত্ব দেন অলিভার ক্রমওয়েল। ব্রিটেনের ইতিহাসের ভীষণ ঝামেলাপূর্ণ সময় ছিল সেটা। অবশেষে ১৬৪৯ সালে রাজা প্রথম চার্লসকে শিরচ্ছেদ করা হয়। ইংল্যান্ডের আর কোনো রাজাকে এভাবে হত্যা করা হয়নি। ক্ষমতায় বসলেন অলিভার ক্রমওয়েল। ১৬৪৯ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত সময়টাতে ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। শক্ত হাতে দেশ শাসন করেন অলিভার ক্রমওয়েল। ইংরেজি সাহিত্যে এটা কমনওয়েলথ পিরিয়ড নামে পরিচিত। ১৬৫৮ সালে ক্রমওয়েল মারা যান। কিন্তু একটা অবাক ব্যাপার হচ্ছে, রাজতন্ত্র ছাড়া ব্রিটিশরা বাঁচতে পারে না। আধুনিক গণতন্ত্রকে যারা লালন করেছে সেই ব্রিটিশ জাতির একটা অবিশ্বর খায়েশ বটে।
ক্রমওয়েলের মৃত্যুর পর ক্ষমতায় বসেন জন মঙ্ক। তিনি নতুন পার্লামেন্ট গঠন করেন এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিল পাশ করেন। ১৬৬০ সালে ব্রিটেনে আবার রাজতন্ত্র ফিরে আসে। ক্ষমতায় বসেন দ্বিতীয় চার্লস। আসলে ঘটনাগুলো জানা থাকলে সন তারিখ মনে রাখা সহজ। পরের বছর ১৬৬১ সালে ক্রমওয়েলের মৃতদেহ কবর থেকে তুলে শিরচ্ছেদ করা হয়। কিন্তু ৩ বছর পর তো আসল মৃতদেহ বলতে কিছু থাকে না। এটাকে তুমি প্রতীকী শাস্তি হিসেবে ধরতে পারো। শুধু তাই নয়, ক্রমওয়েলের মাথা সদৃশ বস্তু ওয়েস্টমিনিস্টার হলের সামনে ২০ বছরের বেশি সময় ঝুলিয়ে রাখা হয়। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ১৬৮৮। ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন রাজা চার্লস II। তারপরে ক্ষমতায় আসেন জেমস II। তিনিও এসে এবার পার্লামেন্টের ক্ষমতা কমিয়ে নিজের স্বৈরতন্ত্র কায়েম করতে চান। শুধু তাই নয়, রাজা জেমস ছিলেন ক্যাথলিক খ্রিস্টান। তুমি তো জানোই, রানী এলিজাবেথের পিতা অষ্টম হেনরির আমলেই ব্রিটেন প্রটেস্ট্যান্ট মতবাদ শিকড় গড়ে। পার্লামেন্টবিহীন রাজা হতে চেয়েছিলেন তিনি। অচিরেই জনপ্রিয়তা হারান তিনি। লোকজন বিরক্ত হয়ে রাজা জেমসের জামাতা উইলিয়াম অব অরেঞ্জকে হস্তক্ষেপ করতে আহ্বান জানায়। উইলিয়াম ছিলেন জেমসের কন্যা মেরির স্বামী, তাই উত্তরাধিকার প্রশ্ন সংক্রান্ত কোনো ঝামেলা ছিল না। উইলিয়াম ছিলেন নেদারল্যান্ডের রাজা। যখন দেখলেন তার জামাতাই তার বিরুদ্ধে ধেয়ে আসছে লন্ডনের দিকে, রাজা জেমস ফ্রান্সে পালিয়ে গেলেন। যাওয়ার সময় টেমস নদীতে তার রাজকীয় সিল ফেলে দিলেন। রাজকীয় সিল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। সমস্ত রাজকীয় কাজ এই সিলের মাধ্যমে নিষ্পন্ন হতো। এ ঘটনার ফলে রাজা জেমসের পক্ষে কথা বলার আর লোক থাকল না। সম্পূর্ণ রক্তপাতহীনভাবে এই বিপ্লব সংগঠিত হয়। ১৬০৩ সাল থেকে ১৬৮৮ সাল পর্যন্ত সময়টা ব্রিটিশ ইতিহাসে স্টুয়ার্ট রাজবংশের শাসন নামে পরিলক্ষিত। ইউরোপীয়দের বিশ্ব অভিযান। সোহান ইউরোপীয়দের কার্যকলাপ সম্পর্কে বলতে শুরু করল। ১৪৯২ সালে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করল, তারপর থেকে সারা পৃথিবীতে একটা মস্ত বড় আলোড়ন সৃষ্টি হয়েছিল। আসলে সারা পৃথিবী বললে ভুল হবে। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে একটা বিরাট প্রতিযোগিতা লক্ষ্য করা গেল। পর্তুগাল ছিল সমুদ্রবিদ্যায় বিশেষ পারদর্শী, কিন্তু দেখা গেল পর্তুগালকে টেক্কা দিয়ে আমেরিকা আবিষ্কার করে ফেলল স্পেন। পর্তুগাল আর স্পেনকেই তাই বলা হয় আধুনিক ইতিহাসের প্রথম সাম্রাজ্যবাদী শক্তি। বিশাল আমেরিকা মহাদেশের উত্তর ও দক্ষিণে এই দুই দেশ বসতি গড়ল। এই দুইটি দেশের দেখাদেখি পৃথিবী দখলের প্রতিযোগিতায় নামল ব্রিটেন ও ফ্রান্স। এশিয়া মহাদেশের ভারতবর্ষ, মালয়েশিয়া সহ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, গানা, ওশেনিয়া মহাদেশে ব্রিটিশ আধিপত্য সুপ্রতিষ্ঠিত হলো। ছোট্ট দেশ নেদারল্যান্ডও ছিল সমুদ্রবিদ্যায় অত্যন্ত প্রসিদ্ধ। আদতে নেদারল্যান্ড ছিল জলমগ্ন একটা দেশ। তারপর বিশেষ পদ্ধতি ব্যবহার করে সমুদ্র গর্ভ থেকে ভূখণ্ড আবিষ্কৃত হয় নেদারল্যান্ডের। তাই একটা প্রবাদ আছে, গড মেড দ্য ওয়ার্ল্ড বাট দ্য ডাচ ক্রিয়েটেড দ্য নেদারল্যান্ডস। ডাচরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি খুলে পৃথিবীর উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে অভিযান চালিয়েছিল। শেষমেশ তারা ইন্দোনেশিয়ায় কলোনি গড়ে তোলে। এটা খুবই বেদনাদায়ক কথা যে পুরো পৃথিবী জুড়েই ইউরোপীয়রা অন্য দেশের ভূখণ্ড ও সম্পদের উপর হামলে পড়েছিল। তাই ১৫০০ সাল পরবর্তী সময়ে পুরো পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করলেই ঘুরে ফিরে এই কয়েকটি দেশের নাম আসে। ইউরোপীয়দের এই দখলদারিত্ব কোটি কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দখলকৃত ভূখণ্ডের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস তছনছ করে দিয়েছিল ইউরোপীয়রা। ইউরোপীয়দের এই দখলীকরণের কিছু ইতিবাচক দিকও আছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চায় পৃথিবীর সব প্রান্তে অন্যরকম জাগরণ শুরু হয়েছিল। তবে এই উপনিবেশিকতার কালেই জঘন্য দাস ব্যবসা শুরু হয়েছিল। মানবতার এক চরম বিপর্যয় ঘটেছিল আটলান্টিক মহাসাগরের বুকে। পৃথিবীর বুকে ইউরোপিয়ানদের এই মাস্তানির অবসান ঘটবে কেউ ভাবতেও পারেনি। বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ হওয়ার কারণে মূলত সাম্রাজ্যবাদীদের শক্তি ক্ষয় হয়ে যায়। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। আজ বিশ্বে ১৯৩টি স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের সদস্য।
ইউরোপীয়দের সেই মাতব্বরি আর নেই। কিন্তু 1500 সাল থেকে অদ্যাবধি বিশ্ব রাজনীতিতে যে প্রভাবালয় তৈরি করেছে ইউরোপিয়ানরা, তার রেশ থাকবে আরও শত শত বছর। মার্টিন লুথার কিং এর ধর্মীয় সংস্কার। সোহান বলল, তুমি অবশ্যই ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট শব্দ দুটি শুনেছ। খ্রিস্টান ধর্মের প্রধান দুই ধারার নাম আসলে এ দুটি শব্দ। যেমন আমাদের মুসলমানদের মধ্যে সুন্নি বনাম শিয়া। ধর্মের মূলনীতি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়, সব ধর্মেই সেটা হয়ে আসছে। তবে খ্রিস্টান ধর্মের এই বিভাজনটা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ঘটনা। এই বিভাজন ইউরোপকে আধুনিক হতে সাহায্য করেছে। মৌলবাদী ও কট্টরপন্থীরা ইউরোপে সেই যে 500 বছর আগে পরাজিত হলো, তারপর আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। সোহান বলল, সে যাই হোক, তাহলে তো আজকে ইউরোপের ধর্মীয় সংস্কারটা সম্পর্কে জানার গুরুত্বটা আরও বেড়ে গেল। তবে শোনো, আবারও রোম সাম্রাজ্যের প্রসঙ্গ টানতে হবে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন 313 সালে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের অফিসিয়াল ধর্ম হিসেবে ঘোষণা করেন। ইউরোপে খ্রিস্ট ধর্মের প্রসার বাড়তে লাগলো। এর মধ্যেই তো হলো 476 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন। রোম সাম্রাজ্যের পতন কিন্তু খ্রিস্ট ধর্মের বিজয় আটকাতে পারেনি। রোম সাম্রাজ্য ধ্বংসকারী জার্মান জাতিগণ বিভিন্ন দেবদেবীর পূজা করত। কেউ কেউ সূর্য আর আগুনেরও পূজা করত। জার্মানরা দলে দলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করল। চার্চের সংস্পর্শে এসে জার্মানরা যিশুর অনুসারী হলো। বলা যায়, রোম সাম্রাজ্যের পতনের পর বর্বর জার্মানদের সভ্য করতে খ্রিস্টান ধর্ম ভালো একটা ভূমিকা রেখেছিল। কিন্তু বিপত্তিটা বাঁধল অন্য জায়গায়। আজকের ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি এসব দেশে শক্তিশালী কোনো শাসক না থাকায় চার্চই হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী। জনগণ চার্চকে অন্ধের মতো অনুসরণ করতে থাকত। রাজা, রানী আর শাসকেরা চার্চের বাইরে কিছু করার সাহস পেত না। এই ফাঁকে গির্জার পাদ্রী, যাজক, বিশপ এবং সর্বোচ্চ ক্ষমতাধারী পোপ অনাচার পাপাচারে আকণ্ঠ ডুবে রইল। জনগণ কোনো পাপ করলেই চার্চে গিয়ে টাকা দিয়ে মাফ করিয়ে নিত। চার্চ থেকে মানুষ টাকার বিনিময়ে স্বর্গে যাওয়ার গ্যারান্টি নিত। এই ধরো আমাদের দেশের অনেক বন্ড পীর বাবাদের মতো আর কি। শেষ বিচারের দিন পীর নাকি বিরাট নৌকা নিয়ে আসবে তার মুরিদদেরকে জান্নাতে নেওয়ার জন্য। তবে সব পাপের একটা শেষ আছে। শত শত বছর যাবৎ চার্চ এরকম অন্যায় করল, ইউরোপের কোনো রাজাই চার্চকে কোনো কিছু বলার সাহস পেত না। কারণ জনগণ তো চার্চের ভক্ত। কি দরকার চার্চের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতার গদিটা হাতছাড়া করার? বহু বছর পর অবশেষে 1483 সালে জার্মানিতে জন্ম নিলেন মার্টিন লুথার। তিনি রাজা ছিলেন না, কিন্তু হয়ে উঠলেন রাজার চেয়েও বেশি শক্তিশালী। খ্রিস্ট ধর্মের সংস্কার করে ইউরোপের খ্রিস্টীয় মোল্লাতন্ত্রকে লাথি মারলেন চিরতরে। রাশেদ বলল, সর্বনাশ, মার্টিন লুথার এত পাওয়ারফুল, জানতাম না তো আগে। তো তিনি করেছিলেনটা কি? সোহান বলল, অত্যন্ত সাধারণ ঘরের সন্তান ছিলেন মার্টিন লুথার। তার পিতা চেয়েছিলেন ছেলেটা আইনজীবী হোক। পড়াশোনায় ভালো ছিল লুথার। একটা ল স্কুলে ভর্তি হয়েছিলেন। তার আগে 4টি বছর পড়াশোনা করেন এটফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে। কিছু মানবতাবাদীদের সংস্পর্শে আসেন। হঠাৎ কি হলো ছেলেটার? সিদ্ধান্ত নিলেন তিনি সন্ন্যাসী হবেন। পিতা মনে মনে কষ্ট পেলেন। বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে তিনি একটা আশ্রমে চলে গেলেন। আত্মার মুক্তি খুঁজবেন তিনি, মনে মনে এই আশা তার। কিন্তু হায়, তিনি গিয়ে দেখলেন চার্চের ভণ্ডামি। নিজের আত্মার মুক্তি তো হলোই না, উল্টো আশ্রমের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে এসে খ্রিস্টান মৌলবাদীদের 12টা বাজিয়ে দেন তিনি। সন্ন্যাসী হতে গিয়ে খ্রিস্ট ধর্মের অনাচার তার চোখে পড়ল মার্টিন লুথারের। তিনি অনেক পড়াশোনা করলেন খ্রিস্ট ধর্ম নিয়ে। চার্চ থেকে তিনি শুনেছিলেন কোনো ভালো কাজ করলেও স্রষ্টার সান্নিধ্য পাওয়া যাবে না। স্রষ্টার সান্নিধ্য পেতে হলে তার দয়ার উপর নির্ভর করতে হবে। এই ব্যাখ্যাটা তিনি মানতে পারতেন না। চার্চের যে কাজটার প্রতি তিনি ব্যাপক প্রতিবাদ শুরু করেন সেটা হচ্ছে টাকার বিনিময়ে পাপ মোচন। চার্চ লোকজনের কাছ থেকে প্রচুর টাকা ইনকাম করত পাপ মোচন করার লোভ দেখিয়ে। তুমি চিন্তা করো রাশেদ, বলিউডের পিকে মুভিতে আমির খান সেটাই বুঝাতে চেয়েছিলেন। স্রষ্টা তার সৃষ্টির মাঝে তৃতীয় কোনো পক্ষের দরকার নাই। বান্দা নিজেই স্রষ্টার কাছে মাপ চাইতে পারে। কিন্তু মধ্যস্থ ভুগী ধর্মীয় ব্যাপারীরা কিন্তু সাধারণ মানুষকে সবসময় ভয়ের কথা বলে নিজে টাকা উপার্জন করেছে।
মার্টিন লুথার জানতেন তিনি আগুন নিয়ে খেলছেন। প্রভাবশালী চার্চ তাকে এত সহজে ছাড়বে না। তিনি গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক নিযুক্ত হলেন, আর তার বাণী ধীরে ধীরে প্রচারিত হতে লাগল। তিনি গুটেনবার্গ এলাকার আশেপাশের গির্জাগুলিতে তার বিখ্যাত ৯৫টি তত্ত্ব কথা প্রেরণ করেন। ১৫১৭ সালের ঘটনা এগুলো। আর তার সবচেয়ে বড় কীর্তি হল জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ লিখিত ছিল ল্যাটিন ভাষায়। এই ভাষায় কেউ কথা বলতো না, বুঝতোও না। গির্জার লোকজন মন মতো করে বাইবেলের বাণী প্রচার করত আর ভয় দেখাতো। ঠিক সেই মুহূর্তে বই ছাপাখানা আবিষ্কার হলো। বাইবেলের হাজার হাজার কপি সাধারণ জনগণের হাতে চলে গেল। চার্চ বুঝল এবার মহা বিপদ। জনসাধারণ তাদের দাপ্পাবাজি ধরে ফেলল। টাকার বিনিময়ে পাপমোচন যে পুরোটাই বাউতাবাজি, জনগণের তা আর বুঝতে বাকি রইল না। পুরো ইউরোপ ব্যাপী প্রাচীন গ্রিক জ্ঞান বিজ্ঞানের একটা পুনরুত্থান শুরু হলো। ইতালির ফ্লোরেন্সে মাইকেল অ্যাঞ্জেলা ডেভিডের নগ্ন ছবি এঁকে হইচই ফেলে দিলেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের গোড়াপত্তন শুরু করলেন মেকিয়াভেলি। কলম্বাসের নেতৃত্বে আমেরিকা আবিষ্কৃত হলো। পৃথিবী কেন্দ্রিক সৌরজগতের ধারণাকে সমূলে উৎখাত করার মিশন নিয়ে নামলেন কোপার্নিকাস। লিওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞান এবং প্রকৃতি নিয়ে নতুন চিন্তা ধারণার জন্ম দিলেন। শুধু খ্রিস্টান ধর্মের গোড়ামি অনাচার নিয়ে কেউ মুখ খুলতে চাইত না। সেই কঠিন কাজটাই করলেন মার্টিন লুথার। জন্ম হলো ক্যাথলিক বনাম প্রটেস্ট্যান্ট। একটু পেছনে ফিরে যেতে হবে আমাদের। ১৫১০ সালে মার্টিন লুথার ভ্যাটিকানে আসলেন। চার্চের জাঁকজমক আর বিপুল বৃত্ত দেখে তিনি ভড়কে যান। আসলে ৪৭৬ সালে রোম সাম্রাজ্যের পতনের পর পুরো ইউরোপে এক ধরনের শক্তি শূন্যতা শুরু হয়। এই শক্তি শূন্যতায় সমাজে চার্চই হয়ে ওঠে বড় শক্তি। মার্টিন লুথার ভাবলেন চার্চের এই অন্যায় কাজের বিরুদ্ধে কিছু একটা তিনি করবেনই। দেশে ফিরে তিনি জার্মানির গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক নিযুক্ত হলেন। ১৫১৭ সালে লুথার তার বিখ্যাত ৯৫টি তত্ত্ব কথা আশেপাশে ছড়িয়ে দেন। তিনি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। ঐতিহাসিকগণ লুথারের ৯৫টি তত্ত্বকে বিগত ১০০০ বছরের সবচেয়ে বড় ধর্মীয় সংস্কার হিসেবে আখ্যা দেন। গুটেনবার্গের বদৌলতে ছাপাখানা আবিষ্কার হওয়ায় ইউরোপের অলিগলিতে লুথারের সংস্কার বাণী ছড়িয়ে পড়ল। আজকের পরিভাষায় বলা যায় ভাইরাল হয়ে পড়েছিল। চার্চের ভণ্ডামির বিরুদ্ধে মুখ খুলল ইউরোপের সর্বস্তরের জনগণ। লুথারের এই জনপ্রিয়তার খবর রোমে পৌঁছালো। পোপ ক্ষেপে উঠলেন, লুথারকে সমাজচ্যুত করার ফতোয়া জারি করলেন, তার বই পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। পাল্টা পদক্ষেপ হিসেবে লুথারের অনুসারীরা পোপের ফতোয়ার বাণী পুড়ে ফেললেন। যা হোক, সে অনেক কাহিনী। লুথারের মতবাদ ধীরে ধীরে অনেক রাষ্ট্রে জনপ্রিয় হতে লাগল। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো প্রথমে লুথারের ধর্মকে স্বীকৃতি দিল। হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি এবং ইংল্যান্ড লুথারের মতবাদকে সাদরে গ্রহণ করল। লুথারের অনুসারীরা পরিচিত হলো প্রোটেস্ট্যান্ট নামে, আর রোমান চার্চের প্রতি আনুগত্য পোষণকারী রাষ্ট্রগুলো পরিচিতি পেল ক্যাথলিক নামে। স্পেন, ফ্রান্স আর ইতালি হলো এর অন্তর্ভুক্ত। যদিও ক্যাথলিক রাষ্ট্রগুলোতে চার্চ আর ক্ষমতা থাকলেন না। লুথারের ছোঁয়ায় পুরো খ্রিস্ট ধর্ম মোল্লাতন্ত্র থেকে রেহাই পেল। ধর্মের বন্ধন ছেড়ে ইউরোপ আধুনিকতার দিকে পা বাড়ালো। আরেকটা কথা, আধুনিক কালে খ্রিস্ট ধর্মের এসব বিভাজন নিয়ে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো আর মাথা ঘামায় না। এখন যিনি পোপ আছেন তিনি আসলে ক্যাথলিক খ্রিস্টানদের গুরু। তবুও সমস্ত খ্রিস্টানরাই তাকে শ্রদ্ধার চোখে দেখে। সপ্তদশ শতকের ইউরোপ। সোহান আজকে বলতে লাগলো, দেখো রাশেদ, আমাদের গল্পগুলো নিয়ে একটু অন্যরকম প্ল্যান আছে আমার। সেটা হলো, যেহেতু বিসিএস পরীক্ষার সিলেবাস শেষ করা আমাদের টার্গেট, তাই ইউরোপিয়ান ইতিহাস ধরে ধরে এত গল্প করা যাবে না। তাহলে আরব্য উপন্যাসের মতো ১০০১ রাত্রির গল্প হলেও সেটা শেষ হবে না। আমাদেরকে এশিয়া ও আফ্রিকার ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে, বিংশ শতাব্দীর ইতিহাস নিয়েও আলোচনা করতে হবে। তাই ইউরোপের ইতিহাসের এত খুঁটিনাটি আমাদের না জানলেও চলবে। তাই আমি তোমাকে আপাতত প্রত্যেক দেশের আলাদা আলাদা আলোচনা না করে সব দেশগুলোকে একত্রে নিয়ে শতাব্দী ভিত্তিক আলোচনা করব। যেমন মধ্যযুগের আলোচনা শেষ করে আমরা ইউরোপ মহাদেশের
আধুনিকতার দিকে যাত্রার কথা আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ১৬০১ থেকে ১৭ সালের ইউরোপ নিয়ে আলোচনা করব। এই সময়ের প্রেক্ষিতে মাত্র দুটি জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ইউরোপ মহাদেশে ৩০ বছরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। আর ১৬৮৮ সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ১৭০১ থেকে ১৮ সালের দিকে দৃষ্টিপাত করব। রাশেদ বলল, খুব উত্তম প্রস্তাব, কারণ আমাদেরকে সবচেয়ে বেশি জানতে হবে বিংশ শতাব্দী নিয়ে। বিসিএস লিখিত পরীক্ষার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা ইউরোপের ১৬, ১৭, ১৮ কিংবা ১৯ শতকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানলেই হবে, এত বিশ্লেষণ করা দরকার নাই। সোহান বলল, ওকে, তাই হোক। ১৬০১ সাল থেকে ১৭ সালের ইউরোপ, ৩০ বছরের যুদ্ধ। ৩০ বছরের যুদ্ধ ইউরোপের ইতিহাসে এক জগা খিচুড়ি মার্কা যুদ্ধ। এই যুদ্ধের একটা আলাদা তাৎপর্য আছে। সেটা হলো, যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের জাতিরাষ্ট্রগুলো বুঝেছিল ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্রই টিকতে পারে না। তাই তারা ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তি করেছিল। ধর্মের ভিত্তিতে হানাহানিটা ইউরোপে বন্ধ হয়েছিল ওয়েস্টফালিয়া চুক্তির কারণে। আর দেখো, আমাদের উপমহাদেশে ১৯৪৭ সালেও ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল ভারত পাকিস্তান। এটার জন্য হিন্দু মুসলিম দুই ধর্মের লোকজনের দোষ আছে। রাশেদ বলল, ৩০ বছরের যুদ্ধটা শুরু হয়েছিল কেন? সোহান বলল, আমি গত পর্বেই বলেছিলাম, খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় সংস্কারক মার্টিন লুথার কিং এর আগমনে খ্রিস্টান ধর্মের বড় রকমের একটা সংস্কার হয়। লুথারের সমর্থনকারীদের পরিচয় হয় প্রোটেস্ট্যান্ট, আর রোমান চার্চের অনুগতকারীদের পরিচয় হয় ক্যাথলিক নামে। ৩০ বছরের যুদ্ধের শুরুটা হয় মূলত প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মাঝে। প্রাথমিকভাবে যুদ্ধটা মূলত ধর্মযুদ্ধই ছিল বলা যায়। এই ফাঁকে আরেক কথা বলে নেই, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর আবার রোমান সাম্রাজ্য গড়ে তোলার খায়েশ অনেক রাজাদেরই ছিল। প্রথম এই শাখাটা করেছিলেন ফ্রান্সের সম্রাট শার্লিমেন, যেটা ৮০০ সালের কথা। বর্তমান জার্মানি ১৮৭১ সালের আগ পর্যন্ত খণ্ড বিখণ্ডই ছিল। খণ্ড বিখণ্ড জার্মান রাজ্যগুলি শাসন করত হাপুসবুর্গ সাম্রাজ্য। তারাও নিজেদের পরিচয় দিত পবিত্র রোমান সাম্রাজ্য নামে। বর্তমান চেক প্রজাতন্ত্রের বোহেমিয়া থেকে ৩০ বছরের যুদ্ধটা শুরু। চেক প্রজাতন্ত্র ছিল পবিত্র রোমান সাম্রাজ্যের অধীন একটি রাজ্য। বোহেমিয়া রাজ্যের শাসক ছিল ক্যাথলিক, কিন্তু তার প্রজারা ছিল প্রোটেস্ট্যান্ট। শাসক চাইলেন সবাই ক্যাথলিক হোক, লাগলো রাজা আর প্রজায় বিরোধ। ক্যাথলিক রাজাকে সহায়তার জন্য সৈন্য পাঠালো আরেক ক্যাথলিক প্রধান দেশ স্পেন। যুদ্ধে পরবর্তীতে জড়িয়ে পড়ল ডেনমার্ক, সুইডেন ও ফ্রান্স। প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড জড়িয়ে পড়ল এই যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের সহায়তা করার জন্য। অনেক জটিলতা জড়িয়ে আছে এই যুদ্ধে। মধ্য ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে যুদ্ধ। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে ওয়েস্টফালিয়া চুক্তিটি একটি মাইল ফলক। এই প্রথমবার ইউরোপিয়ান জাতিগুলো বুঝতে পারল শক্তি থাকলেই আরেক দেশের ভূমি দখল করা কোনো মতে ভালো ঘটনা নয়। তারা একত্রিত হয়ে যুদ্ধরত জাতিগুলোর নির্দিষ্ট ভূখণ্ডগুলোর একটা ফয়সালা করে দিল। যদিও সে ফয়সালা পরবর্তীকালে বিভিন্নভাবে লঙ্ঘিত হয়েছে, তবুও রাষ্ট্রের সার্বভৌম ধারণাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এই ধারণাটা ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমেই প্রথমে বিকশিত হয়েছে। শুধু ধর্মীয় মিল কিছুতে রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে না। জার্মানির অনেক ক্ষতি হয়েছিল এই চুক্তিতে। হাপুসবুর্গ সাম্রাজ্য প্রায় ১,০০,০০০ বর্গ কিলোমিটার জমি হারিয়েছিল সুইডেন আর ফ্রান্সের কাছে, কিন্তু আধুনিক জাতিরাষ্ট্রের একটা ভিত্তি দিয়েছিল এই চুক্তি। ইউরোপের ইতিহাস ১৭০১ থেকে ১৮০০ সাল। রাশেদ আজকে প্রথম আলোচনা শুরু করলো। সোহান, ইউরোপের ইতিহাস এভাবে শতাব্দী ভিত্তিক আলোচনা করার কারণে আমার বুঝতে অনেক সহজ হয়েছে। কারণ ইউরোপের এত খুঁটিনাটি বিষয় জানাটা খুব জরুরি নয়, বরং সামনে বিংশ শতাব্দী নিয়ে আমাদেরকে ব্যাপক আলোচনা করতে হবে। সোহান বলল, ঠিক তাই। আজ আমি পুরো অষ্টাদশ শতকের ইউরোপের ইতিহাস আলোচনা করতে গিয়ে মোট 3টি ঘটনা আলোকপাত করব। ঘটনা 3টি হচ্ছে সপ্তবর্ষের যুদ্ধ, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম
ও দুনিয়া কাঁপানোর ফরাসি বিপ্লব, এর মধ্যে আমেরিকার স্বাধীনতার সংগ্রাম নিয়ে আলোচনা করে ফেলেছি আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা করার সময়। তাহলে শুধুমাত্র সপ্তবর্ষের যুদ্ধ ও ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করলেই আমাদের হবে। আর আজকের জন্য শুধুমাত্র সপ্তবর্ষের যুদ্ধ। সপ্তবর্ষের যুদ্ধ এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এটি। নামের সপ্তবর্ষের যুদ্ধ হলেও এর ব্যাপ্তিকাল 1740 থেকে শুরু হয়েছে। তুমি তো জানোই, আমি আগেই বলেছিলাম অন্যের দেশ দখল করার সূচনাটা হয়েছিল কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে তখন থেকেই। ইউরোপের প্রথম সাম্রাজ্যবাদী শক্তি ছিল স্পেন, তারপর এ কাতারে সামিল হলো পর্তুগাল। ধীরে ধীরে নেদারল্যান্ড, ডেনমার্ক অন্য দেশের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করল। সে তুলনায় ফ্রান্স ও ইংল্যান্ড ছিল নবীন, কিন্তু অচিরেই এর নয়া মাল অন্যগুলিকে কোণঠাসা করে ফেলল। ইংল্যান্ড ও ফ্রান্স ছিল এ যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ। পরে তার সাথে জড়িয়ে যায় ইউরোপের সব দেশ। যুদ্ধ হয় আমেরিকার মাটিতে, এশিয়ার ফিলিপাইনে, পুরো ইউরোপ জুড়ে, ভারত উপমহাদেশে। রাশেদ বলল, তাহলে তো এটা বিশ্বযুদ্ধের সামিল, যেহেতু এতগুলো দেশ ও ভূখণ্ড জুড়েই লড়াইটা হয়েছে। সোহান বলল, ঠিক তাই। ইতিহাসবিদেরা এটাকে জিরোর নামেও আখ্যায়িত করেন। এটাই ছিল প্রথম আন্তঃমহাদেশীয় যুদ্ধ। শুরুটা হয়েছিল 1740 সালে। জার্মান, অস্ট্রিয়া ও মধ্য ইউরোপের বিশাল ভূভাগ জুড়ে হাপুসবুর্গ সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন নিয়ে লড়াই লাগলো ব্রিটিশ ও ফ্রান্স। এই লড়াইয়ের আঁচ এসে লাগলো আমাদের ভারতবর্ষে। রাশেদ বলল, তাজ্জব ব্যাপার, হাপুসবুর্গ সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে? এটা নিয়ে যুদ্ধ হচ্ছে ইউরোপে, আর ভারত উপমহাদেশে এর কি প্রভাব পড়ল? সোহান বলল, এবার জেনে নাও। এমসিকিউ পরীক্ষায় তো বারবার মুখস্থ করো। ইউরোপের কোন দেশ প্রথম ভারতে এসেছিল? উত্তর পর্তুগিজ। কিন্তু পর্তুগিজের পর আসলে ডেনমার্ক, নেদারল্যান্ড, তারপর ফ্রান্স ও সর্বশেষ ইংরেজ। পর্তুগিজ, ডেনমার্ক ও নেদারল্যান্ডের লোকেরা সুবিধা করতে পারল না। তাই ভারতে নিজেদের প্রভাব বাড়ানোর লড়াইয়ে মুখোমুখি হলো ব্রিটেন ও ফ্রান্স। ভারতে মুঘল সাম্রাজ্য তখন ক্ষয়িষ্ণু। ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠল বিভিন্ন স্বাধীন রাজ্য। মনে রেখো, তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে ঐশ্বর্যময় রাজ্য ছিল বাংলা। শুধু বাংলা বললে ভুল হবে, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বিশাল সুবেহ বাংলা। ব্রিটিশদের ঘাঁটি ছিল কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ, আর ফরাসিদের ঘাঁটি ছিল পন্ডিচেরি ও চন্দননগর। ফরাসি গভর্নর মিস্টার ডুপ্লে ব্রিটিশদের দখলে থাকা মাদ্রাজ দখল করে নিলেন। মনে হচ্ছিল ভারতে বোধহয় ইংরেজদের উচ্ছেদ করে ফরাসিরা সবকিছু কবজা করবে। ব্রিটিশ ও ফ্রান্সের এই যুদ্ধটা প্রথম কর্ণাটক যুদ্ধ নামেও পরিচিত। এদিকে 1748 সালে ইউরোপে হাপুসবুর্গ সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন নিয়ে যুদ্ধ শেষ হলো। ব্রিটিশ ও ফরাসি সরকার সন্ধি করল। ফলশ্রুতিতে আমাদের উপমহাদেশের যুদ্ধটা থেমে গেল, কিন্তু ফরাসিদের দখলে রয়ে গেল মাদ্রাজ, যে মাদ্রাজ এই উপমহাদেশে ব্রিটিশদের প্রথম ঘাঁটি। আসলে নামলেন মহাকুচক্রী লর্ড ক্লাইভ। ফরাসি গভর্নর ডুপ্লে যখন মাদ্রাজ দখল করলেন, অতি বিখ্যাত লর্ড ক্লাইভ ছিলেন কোম্পানির একজন কেরানি। এই সেই লর্ড ক্লাইভ যিনি মীর জাফরের সাথে মিলে বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতে ব্রিটিশ শাসনের ভিত রচনা করেন। প্রথম কর্ণাটক যুদ্ধে তিনি বন্দীও হন, কিন্তু পালিয়ে আসতে সক্ষম হন। কোনো সামরিক প্রশিক্ষণ তার ছিল না, কিন্তু অতি ধুরন্ধর ক্লাইভ সামরিক দিকগুলো ভালোই বুঝতেন। মনে মনে সংকল্প আঁটলেন মাদ্রাজ তিনি দখল করবেনই। অচিরেই ব্রিটিশদের সাথে ফরাসিদের আবার যুদ্ধ শুরু হলো দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ 1749 থেকে 1754 সাল পর্যন্ত। সুচতুর ক্লাইভ কর্ণাটক ও হায়দ্রাবাদের স্থানীয় নবাব ও নিজামদের সাথে মিলে মাদ্রাজ পুনরুদ্ধার করেন। দেশীয় রাজাদের ঘুষ আর প্রলোভন দেওয়ার বিদ্যাটা ক্লাইভ ভালোই জানতেন, যেটা তিনি পরবর্তীতে কাজে লাগান পলাশী যুদ্ধে। ভারতে ফরাসি সাম্রাজ্য বিস্তারের চিন্তা এই যুদ্ধের ফলে মূলত হোঁচট খায়। ফ্রান্স সরকার ডুপ্লেকে ফেরত নিয়ে নেয়। এবার আমেরিকা ভূখণ্ডের দিকে নজর দেয়া যাক। ইউরোপে যে সন্ধি হয়েছিল সেটা ছিল পুরোপুরি ফ্রান্সের পরাজয়। এবার আমেরিকা ভূখণ্ডে ফ্রান্সের পরাজয়ের পালা। আমেরিকার 13টি ব্রিটিশ কলোনি আর স্থানীয়রা
ফ্রান্সকে ঘিরে ধরে। ফ্রান্সও তার সৈন্য সামন্ত আর স্থানীয় অধিবাসীদের নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামল। আমেরিকার অন্যতম অধিনায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন। ফ্রান্স এরকম গোহারা হারে যে পুরো আমেরিকা ভূখণ্ডে ফ্রান্সের আম ও সালা সব যাওয়ার জোগাড়। কানাডা থেকেও ফ্রান্স সরে আসলো উদ্যত ব্রিটিশ বাহিনীর কাছে। পুরো আমেরিকা মহাদেশে কিছু বিচ্ছিন্ন দ্বীপ ছাড়া ফ্রান্সের দখলে আর কিছুই নাই। ইউরোপে তো আগেই ব্রিটিশের কাছে হেরে বসে আছে। ভারত উপমহাদেশে ফ্রান্সের সব শেষ। ইউরোপ ও আমেরিকায় হেরে ফ্রান্স এবার সর্বশক্তি নিয়োগ করল যাতে ভারত উপমহাদেশটা সে কবজা করতে পারে। ডুপ্লের বদলে ক্লাউন্ট লালিকে গভর্নর করে পাঠায় ফ্রান্স। শুরু হলো তৃতীয় কর্ণাটক যুদ্ধ 1758 সাল থেকে 1763 সাল পর্যন্ত। এর আগে লর্ড ক্লাইভ অবিস্মরণীয় কাজ করলেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য। ব্রিটিশ ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মীর জাফরকে নবাব বানান। ক্লাইভ আসলে বাংলায় আসতে চাননি। জানতেন সিরাজউদ্দৌলাকে পরাজিত করা অসম্ভব। তিনি বরং মাদ্রাজে তার নিজের দুর্গেই ভালো আছেন। কিন্তু সিরাজউদ্দৌলা যখন ব্রিটিশদের দুর্গ কলকাতা দখল করে ধ্বংসযজ্ঞ চালালেন, ব্রিটিশ গভর্নর ক্লাইভের কাছে কাতর কণ্ঠে আহ্বান জানালেন, বললেন, তুমি তাড়াতাড়ি বাংলায় আসো আর আমাদের বাঁচাও। সিরাজউদ্দৌলা মহাশক্তিধর সেটা ঠিক, কিন্তু তার চারপাশে বেঈমান বাটপারে ভরপুর। একটু লোভ দেখালেই এসব বাটপারদের সহায়তা নিয়ে সিরাজকে ঘায়েল করা যাবে। সে ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি শুধু এসে বাকি কাজটা করো। পত্র পেয়ে তড়িঘড়ি করে ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতার উদ্দেশ্যে ছুটলেন। ক্লাইভের এ যাত্রা পুরো ব্রিটিশ সাম্রাজ্যের জন্য আশীর্বাদ। পুরো ব্রিটিশ জাতি আসলে ক্লাইভের কাছে ঋণী। কলকাতা এসেই সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ অনুচর মীর জাফর রায় দুর্লভ, গসিটি বেগম, ইয়ার লতিফ, জগৎ শেঠ এদের সাথে মিটিং সেরে নিলেন। মীর জাফরকে নবাব বানানোর লোভ দেখালেন। আর জানোই তো পরে কি হয়েছে। রাশেদ বলল, জানি না মানে। মাত্র 1100 ইউরোপীয় সৈন্য আর 2100 ভারতীয় সৈন্য নিয়ে সিরাজউদ্দৌলার 50,000 সৈন্যের পদাতিক বাহিনী ও 18,000 সৈন্যের ঘোড়সওয়ার সংবলিত বিশাল বাহিনীকে পরাজিত করেন ক্লাইভ। আসলে পরাজিত করেন যুদ্ধের ময়দানে সিরাজউদ্দৌলার সৈন্যরা কিছুই করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। সিরাজউদ্দৌলা বুঝার আগে সব খেলা খতম। আর একটা জিনিস মনে রেখো, ফরাসিরা কিন্তু সিরাজের পক্ষে ছিল। তারা সৈন্য দিয়েও সিরাজকে সহায়তা করেছে, কিন্তু মীর জাফরের ভেলকিতে সব শেষ। শুধু তাই নয়, বাংলায় ফরাসিদের একটা বাণিজ্য কুঠিও ছিল। সেটা ছিল হুগলি জেলার চন্দননগরে। সেটাও দখল করেন ক্লাইভ। ফরাসিদের বাকি পরাজয়টা অপেক্ষা করছিল কর্ণাটকে। 1700 সালে বন্দিবাসের যুদ্ধে সম্মিলিত ফরাসি ফৌজ ব্রিটিশদের কাছে হারলেন। এই যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজদের হাতে ফ্রান্সের পরাজয়ের ষোলকলা পূর্ণ হলো 3 মহাদেশে। আফ্রিকা অবশ্য তখন অন্ধকারাচ্ছন্নই ছিল। উপনিবেশ শক্তিরা তখনও আফ্রিকা দখলে যায়নি। যা হোক, ব্রিটেনের হাতে হেনস্থার শিকার হয়ে ফ্রান্সের চরম পরাজয়ের মধ্য দিয়ে 1763 সালে সপ্তবর্ষের যুদ্ধের অবসান ঘটে। প্যারিসের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্স হারালো কানাডা, আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল, আর ভারত উপমহাদেশের সাম্রাজ্য বিস্তারের সব আশা তার শেষ হলো। ব্রিটিশরা পুরো পৃথিবীতে এক অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। বেশ কয়েক বছর অবশ্য ফ্রান্স ব্রিটেনের হাতে এরকম নিদারুণ পরাজয়ের প্রতিশোধ কিছুটা নিতে পেরেছিল। ফ্রান্সের ভূখণ্ডে জন্ম নেন অসমসাহসী এক সামরিক প্রতিভা, যার নাম নেপোলিয়ন বোনাপার্ট। দুনিয়া কাঁপানো ফরাসি বিপ্লব। সোহান আজকে তার আলোচনা শুরু করলো। দেখো রাশেদ, আমরা ইউরোপের ইতিহাস নিয়ে অনেক দীর্ঘ আলোচনার একটা সুফল পাব। ফরাসি বিপ্লব এমন একটা ঘটনা যেটা মানব ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের সব ঘটনাই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ফরাসি বিপ্লবের একটা আলাদা তাৎপর্য আছে। যেমন ধরো, প্রাচীনকাল থেকে শুরু করে ফরাসি বিপ্লবের পূর্ব পর্যন্ত ইতিহাসের যত ঘটনাই ঘটেছে, ঘটনার মূল নায়ক কিংবা খলনায়ক হচ্ছেন রাজা বাদশাহ কিংবা তাদের উত্তরসূরিরা। সিরাজউদ্দৌলার পতন কে ঘটিয়েছে বলো? রাশেদ বলল, সিরাজের পতন ঘটিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজের দরবারের বিশ্বাসঘাতকেরা। জনগণ শুধু দেখেছে একজনের হাত থেকে আরেকজনের হাতে ক্ষমতা গেছে।
এটা নিয়ে যে তারা খুব ভেবেছে বলে মনে হয় না। সোহান বলল, আমি ঠিক সেই কথাটাই বলতে চেয়েছিলাম। যেমন ধরো, ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে। একজনের সৈন্য আরেকজনের সৈন্যকে হারিয়েছে। সৈনিকেরা মরেছে, কিন্তু জনগণ তাদের জায়গায় আছে। হয়তো চেঙ্গিস খান, তৈমুর লংরা বিভিন্ন জনপদ আক্রমণ করে অনেক লোককে মেরেছে। সেখানেও জনগণের করার কিছু ছিল না, তারা শুধু মার খেয়েছে। কিন্তু ফরাসি বিপ্লব এমন একটা বিপ্লব যেটা ছিল জনগণের দ্বারা শাসক গোষ্ঠীর প্রতি সরাসরি বিদ্রোহ। যেমন আরব বসন্তের সময় একনায়কদের বিরুদ্ধে বিদ্রোহ কিংবা ভাষা আন্দোলন, এসব বিপ্লবগুলো পুরোপুরি জনগণের দ্বারা হয়েছে। রাজনৈতিক নেতার দরকারই ছিল না কোনো কোনো ক্ষেত্রে। আমি বলতে চাইছি, শুধুমাত্র শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের জ্ঞান, মেধা ও সচেতনতা দিয়ে যে প্রবল বিপ্লব সাধন করতে পারে। ফরাসি বিপ্লব ছিল প্রথম উদাহরণ। এ বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নিল মধ্যবিত্ত বা বুর্জুয়া শব্দটি। রাশেদ বলল, বিপ্লবের কারণ কি? কেন বিপ্লব হয়েছিল? সোহান বলল, যে কোনো বিপ্লবের মূল কারণ হচ্ছে অবিচার ও বৈষম্য। নিশ্চয়ই ফরাসি সমাজে প্রবল অবিচার ছিল। বৈষম্যের বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল পুরো দেশ। যেমন ধরো, আমাদের পার্শ্ববর্তী ভারতকে নিয়ে ইদানিং একটা ভয় আমার ঢুকেছে। মোদি ক্ষমতায় আসার পর যেভাবে মুসলিমদের টার্গেট করে হেনস্থা করা হচ্ছে, এতে মুসলমানরা তো বিপ্লবী হয়ে উঠতে পারে। আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করছি, মোদি ক্ষমতায় আসার পর ভারতের মুসলমানদের এই অনুভূতি কেন হলো যে তারা অবিচার ও বৈষম্যের শিকার। এই অবিচার ও বৈষম্য একদিন বড় হয়ে উঠতে পারে নিয়ন্ত্রণ করা না গেলে। যা হোক, গত পর্বে আমি বলেছিলাম সপ্তবর্ষের যুদ্ধে ব্রিটেনের কাছ থেকে সব দিক থেকে পরাজিত হয়ে ফ্রান্স অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়েছিল। কিন্তু জনগণ দেখল তাদের রাজা ষোড়শ লুই ও তার অনুচরদের বিলাসিতার অন্ত নেই। ষোড়শ লুইয়ের দাদা চতুর্দশ লুই বলেছিলেন, আমি রাষ্ট্র। বুর্ব রাজবংশের উত্তরাধিকারী ষোড়শ লুই প্যারিস থেকে দূরে ভার্সাইতে তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে থাকতেন। 500 জন গৃহ পরিচারিকা ছিল তার। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মার্টিন লুথারের ধর্ম সংস্কার ফ্রান্সে কিন্তু কাজে আসেনি। ফ্রান্স ছিল ক্যাথলিক খ্রিস্টানদের দেশ। দেশটা থেকে সামন্তবাদ তখনও যায়নি। ক্যাথলিক যাজক সম্প্রদায়ের লোক ছিল 1 লক্ষ। রাজা ও তার অভিজাতদের সংখ্যা ছিল 4 লক্ষ। ফ্রান্সের জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। 5 লক্ষ সুবিধাবাদী শ্রেণী বাদে বাকি সবাই সাধারণ জনগণ। দেশের কর দেশ সাধারণ জনগণ, আর ভোগ করে ওই মোল্লা গোষ্ঠী আর রাজার অনুচরেরা। 1776 সালে আমেরিকার উপনিবেশগুলো ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলে ফ্রান্স ব্যাপকভাবে আমেরিকাকে সহায়তা করে। এতে বিপুল টাকা খরচ হয়, ফ্রান্স রাজকোষ খালি হয়ে যায়। আগেই বলেছিলাম, এই বিপ্লবে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই সবচেয়ে বেশি। ক্ষমতা বিভাজন তত্ত্বের জনক মন্টেস্কু, উদারবাদী গণতন্ত্রের প্রবক্তা জন লক, রুশো, ভলতেয়ার এসব চিন্তা নায়কেরা ফরাসি সমাজের মন মানসিকতা তৈরি করে বিপ্লবের ক্ষেত্র তৈরি করেন। বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। ব্রিটেনের কাছে হার, রাজকোষ খালি, সাধারণ জনগণকে করের বোঝা চাপানো, এসবের পর আসলো ফসলহানি। টানা কয়েক বছর ফসল হয়নি ফ্রান্সে। প্রধান খাদ্যশস্য রুটির দাম চলে গেল সাধারণ জনগণের বাইরে। জনগণ পারলে রাজপ্রাসাদ আক্রমণ করে। অবশেষে আসলো 1789 সালের 14 জুলাই। এটা একটা ঐতিহাসিক দিন। বাস্তিল দুর্গের পতন। ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল 3টি: সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে প্যারিসবাসী বাস্তিল দুর্গ ভেঙে ফেলার উদ্দেশ্যে জড়ো হন। রাজা ষোড়শ লুই জুন মাস থেকেই প্যারিসে সৈন্য মোতায়েন করে আসছিলেন। নগরে তীব্র খাদ্যের অভাব। বাস্তিল দুর্গে অনেক রাজবন্দী ও সাধারণ জনগণ বন্দী ছিল। ক্রুদ্ধ জনতা বাস্তিল দুর্গের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে, সব বন্দীদের বের করে ফেলে। রাজা ষোড়শ লুইয়ের একজন গভর্নর ও 3 জন অফিসারকে জনতা প্রকাশ্যে ফাঁসি দেয়। এ যেন একরকম চরম মগের মুল্লুক। রাজা ষোড়শ লুই প্রজাদের দাবির প্রতি সহানুভূতি না থাকার মাসুল দিলেন। এতদিনের জমে থাকা ক্ষোভ লোকজন উগরে দিল বাস্তিল দুর্গে হামলা করে। রাশেদ প্রশ্ন করল, তারা কি রাজতন্ত্র উচ্ছেদ করতে চেয়েছিল?
সোহান বলল, সেটা নয়। তারা রাজার শাসন ক্ষমতাকে অপছন্দ করছিল। রাজা তো জনগণের কথা শুনতই না। রাজধানী থেকে দূরে ভার্সাই নগরীতে বসবাস করে বিলাসিতায় গা ভাসাতেন তিনি। তবে রাশেদ, ফরাসি বিপ্লবের একটা ট্র্যাজেডি কি জানো? এই বিপ্লবও কিন্তু আরব বসন্তের মতো ছিনতাই হয়ে গিয়েছিল। 1789 থেকে 1799 এই 10টি বছর পুরো ফ্রান্স জুড়ে ত্রাসের রাজত্ব চলছিল। হাজার হাজার লোক নিহত হয়, রাজতন্ত্রের উচ্ছেদ হয় বটে, কিন্তু দেশে হয়েছিল আরও বেশি বিশৃঙ্খলা, যার কারণে উত্থান হয়েছিল আরেক সমরনায়ক নেপোলিয়নের। ফ্রান্সের এই 10 বছরের ইতিহাসটা খুব ভালো করে জানতে হবে। নেপোলিয়নের উপাধিটা জানো তো? রাশেদ বলল, জানি। নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। সোহান বলল, যদিও নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সময় শিশু ছিলেন না। 20 বছরের এক তরুণ তখন প্যারিস থেকে দূরে সেনাবাহিনীর একটি ইউনিটে কর্মরত ছিলেন। রাশেদ, তোমার এমসিকিউ পরীক্ষার একটা প্রশ্নের ত্রুটি ধরি। অনেক পরীক্ষায় আসে ফরাসি বিপ্লব কত সালে হয়। রাশেদ বলল, ভুল হবে কেন? সবাই উত্তর দিয়ে আসে 1789 সালের 14 জুলাই। এটাই তো সঠিক উত্তর। সোহান বলল, উত্তর এটাকেই সঠিক মানতে হবে, কিন্তু আসলে কি তাই? 14 জুলাই হচ্ছে বিপ্লবের কেবল শুরু। আসলে ঘটনা অনেক বাকি। আমি তো আগেই বলেছিলাম, ফ্রান্সের সমাজ ব্যবস্থা মোটামুটি 3টি প্রধান ভাগে বিভক্ত ছিল। 5% ছিল মোল্লাতন্ত্রের সদস্য, মানে যাজক শ্রেণী, আর 1.5% ছিল রাজা ও অভিজাত সম্প্রদায়। 98% সাধারণ জনগণ। 70 বর্ষের যুদ্ধে ইংল্যান্ডের কাছে হেরে আর আমেরিকার স্বাধীনতা সংগ্রামে আমেরিকাকে সহায়তা করতে যে দেশের অর্থনৈতিক অবস্থার 12টা বেজে যায় ফ্রান্সের। এই অর্থনৈতিক অবস্থা মোকাবেলার জন্য জরুরি বৈঠক ডাকলেন রাজা ষোড়শ লুই 1789 সালের জুন মাসে। রাজার অর্থনৈতিক উপদেষ্টা নেকার রাজাকে পরামর্শ দিলেন যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রতি কর আরোপ করতে। নেকার ছিলেন সাধারণ জনগণের প্রতি সহানুভূতিশীল। রাজা নেকারের কথা তো শুনলেনই না, উল্টো তাকে বরখাস্ত করলেন। প্যারিস নগরীতে রাজার ডাকে হাজির হওয়া সাধারণ জনগণ পার্শ্ববর্তী একটা টেনিস খেলার মাঠে শপথ নিলেন তারা তাদের লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন, কখনো বিচ্ছিন্ন হবেন না। ইতিহাসে সেটা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তারিখটা ছিল 1789 সালের 20 জুন। এর পরের ঘটনা তো জানোই। 14 জুলাই সমবেত জনতা বাস্তিল দুর্গ ভেঙে ফেলেন। ফরাসি বিপ্লবের সূচনা লগ্ন সেটা। রাশেদ বলল, তাহলে তো 14 জুলাইয়ের ঘটনায় রাজার কোনো ক্ষতি হয় নাই মনে হচ্ছে। বাস্তিল দুর্গ পতনের পর রাজা কি করলেন সেটাই বলছি। রাজা তো প্যারিস থেকে 23 কিলোমিটার দূরে ভার্সাই নগরীতে তার সুরক্ষিত রাজপ্রাসাদে। ফ্রান্সের জনগণ রাজার বিরুদ্ধে প্রতিনিয়তই মিছিল মিছিল করে যাচ্ছিলেন। রাজতন্ত্র আর চায় না তারা। আমেরিকার সংবিধানে জনগণের অধিকার রক্ষায় যে ধারাগুলো আছে ঠিক সেরকমই ধারা চায় তারা। তারা চায় নতুন সংবিধান, নতুন শাসনতন্ত্র, যে শাসনতন্ত্রের মালিক হবে জনগণ। তারা চায় তাদের চিরশত্রু ব্রিটেনের মতো সাংবিধানিক রাজত্ব। 26 আগস্ট 1789। ম্যাক্সিমিলিয়ান, রবেসপিয়ের, মিরাবিউ প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন এসব ধারার প্রবক্তা। ফ্রান্সে তখন তীব্র খাদ্য সংকট। প্যারিসে গুজব ছড়িয়ে পড়ে রানী গম মজুদ করছেন। প্যারিসবাসী খেতে পায় না, আর রানী করছেন গম মজুদ। প্যারিস নগরীর মহিলার ভার্সাই রাজপ্রাসাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করলো। গিয়ে তারা রাজপ্রাসাদ আক্রমণ করলো। পরিস্থিতি বেগতিক দেখে রাজা তাদের আশ্বস্ত করলেন অচিরেই তিনি প্যারিসে আসবেন। কি যে একটা অরাজক অবস্থা, সন্ত্রাসের রাজত্ব। এদিকে বিপ্লবের মধ্যেও দল উপদলের অভাব নাই। এক দল আরেক দলকে টপকে ক্ষমতায় যেতে চায়। 1791 সালে একটা সংবিধান প্রস্তুত করে বিপ্লবীরা। সেখানে রাজতন্ত্র বহাল রাখা হয়। বাধ্য হয়ে ষোড়শ লুই সংবিধানে স্বাক্ষর করেন। রাজা ষোড়শ লুইয়ের অসহায় অবস্থা দেখে অস্ট্রিয়া ও প্রুশিয়ার রাজবংশ রাজাকে সহায়তা করতে ফ্রান্স সীমান্তে সৈন্য পাঠায়। এক রাজা তো আসলে আরেক রাজার অপমান সহ্য করতে পারে না। রাজা ষোড়শ লুই তলে তলে অস্ট্রিয়া ও প্রুশিয়ার বাহিনীর সাথে যোগাযোগ করে ফ্রান্স ছেড়ে পালাতে চাইলেন। সব প্রস্তুত, কিন্তু হায়, বিপ্লবীদের হাতে ধরা পড়েন রাজা ও তার পরিবার। 1792 সালে রাজা ও রানীকে
কারারুদ্ধ করা হয়। বিপ্লবীরা এবার মত পাল্টালেন, আগের সংবিধান বাতিল। রাজা যেহেতু গোপনে পালিয়ে যেতে চেয়েছিলেন, এটা সিংহাসন ত্যাগের শামিল। রাজতন্ত্রের আর দরকার নাই, ফ্রান্স হবে গণপ্রজাতন্ত্র, কোনো রাজা রানী থাকবে না। নতুন সংবিধান প্রণয়নের দায়িত্ব নিলেন প্রখ্যাত আইনজ্ঞ রবেসপিয়ের। রাজা ও তার পরিবারের বিরুদ্ধে বিচার শুরু হলো। ডক্টর গিলোটিন নামে এক ব্যক্তি আসামিদেরকে সহজে ফাঁসি দেওয়ার এক যন্ত্র আবিষ্কার করলেন। গিলোটিনের নিচে মাথা পেতে দিলেই উপর থেকে ভারী একটি ধারালো বস্তু নিচে পড়ে মুহূর্তের মধ্যে গলাকে আলাদা করে দেয়। যন্ত্রের নামই হয়ে যায় গিলোটিন। 1793 সালের জানুয়ারির 21 তারিখ রাজা ষোড়শ লুইকে গিলোটিন দিয়ে হত্যা করা হয়। তার 9 মাস পরে রানীকে হত্যা করে বিপ্লবীরা গিলোটিন দিয়ে। অবশেষে ফ্রান্স থেকে রাজতন্ত্র খতম হয়। বিপ্লবীরা প্রায় 17,000 লোককে গিলোটিন দিয়ে হত্যা করে।